স্ক্রিনে আপনি যে ছেলেটিকে দেখছেন তার নাম পীয়ূষ, একজন MBA স্টুডেন্ট। কিন্তু এই ছেলেটাই তার গার্লফ্রেন্ডকে খুন করেছে। Another city, another jilted lover, and another cold-blooded murder. MBA के छात्र ने अपनी गर्लफ्रेंड की गला घोंटकर हत्या कर दी। A man has murdered his 24-year-old partner in Indore. आरोप है कि हत्या के बाद उसने शव के साथ दुष्कर्म किया और शव के पास बैठकर उसने शराब पी। শুধুমাত্র খুন নয়, খুনের পরে তার গার্লফ্রেন্ডের মৃতদেহের সাথে শারীরিক সম্পর্ক করেছে, এমনকি প্ল্যানচেট করে তার আত্মাকেও ডাকার চেষ্টা করেছে। কিন্তু যখন রিপোর্টাররা এই খুনিকে জিজ্ঞাসা করে যে তুমি কেন তোমার গার্লফ্রেন্ডকে খুন করেছো, তখন সে বলে, আরে ছাড়ুন না, যা হওয়ার তা হয়ে গেছে। कुछ नहीं हुआ, छोड़ो, जो हो गया यार। कुछ नहीं हुआ, छोड़ो, जो हो गया यार। বন্ধুরা, রিসেন্টলি এই ঘটনাটা সামনে এসেছে। এটা মধ্যপ্রদেশের ইন্দোরের ঘটনা। আর আজকের ভিডিও আমাদের এই টপিকে, যেখানে আপনারা দেখতে পাবেন যে একটা সাইকোপ্যাথ বয়ফ্রেন্ড শুধুমাত্র সন্দেহের বশে কিভাবে তার গার্লফ্রেন্ডকে হত্যা করেছে। তার বেশি কথা না বলে চলুন শুরু করি আজকের কাহিনী। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিন। 2010 সালে বিটকয়েনের দাম ছিল মাত্র কয়েক সেন্ট। সে সময় ল্যাসলো হ্যানেজ 10,000 বিটকয়েন দিয়ে মাত্র 2টো পিৎজা কিনেছিল। আজ সেই বিটকয়েনের দাম কয়েক হাজার কোটি টাকা। আর বুদ্ধিমান মানুষরা এখন বিটকয়েনই কিনছে, কারণ এটার দাম আগামীতে বাড়বেই। কিন্তু এখানে দরকার একটা ভরসাযোগ্য ব্রোকার, যেটা হলো পকেট ব্রোকার। এখন আপনি স্ক্রিনে একটা সফল ট্রেড দেখতে পাচ্ছেন, আর এতেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে ট্রেড করা এখন কতটা সহজ হয়ে গেছে। পকেট ব্রোকারে সাইন আপ করা ভীষণই সহজ। ফেসবুক, গুগল বা যে আপনার ইমেল দিয়ে আপনি সহজেই এখানে সাইন আপ করতে পারবেন। আমার প্রোমোকোড MA2026 দিলে আপনি পেয়ে যাবেন আপনার সাইন আপে ডিপোজিট বোনাস। যদি আপনার কোনো বন্ধু আপনার রেফারেল দিয়ে $50 ডিপোজিট করে, তাহলে সে পেয়ে যাবে $50 বোনাস, আর আপনি পাবেন $10 বোনাস। আপনি প্রফিট তুলতে পারবেন ব্যাঙ্ক ট্রান্সফার, UPI, ওয়ালেট এবং ক্রিপ্টোতে। এখানে 0% উইথড্রল ফিস এবং 24/7 সাপোর্ট রয়েছে। আর রয়েছে 130টারও বেশি অ্যাসেট, সাথে আছে 92% রিটার্ন। তাই পকেট ব্রোকারে সাইন আপ করতে একদম ভুলবেন না। লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে, এবং অবশ্যই ব্যবহার করুন আমার প্রোমোকোড MA2026। সময়টা ছিল 2022। মধ্যপ্রদেশের ইন্দোরে একটা বেসরকারি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে MBA পড়তে এসেছিল পীয়ূষ ধামনোদিয়া। ফার্স্ট ইয়ারের ক্লাস, নতুন নতুন এক্সাইটমেন্ট, নতুন নতুন বন্ধু আর চোখে বড় বড় স্বপ্ন। এই সময় ক্লাসের একটা গ্রুপ প্রজেক্ট করতে গিয়ে পীয়ূষের সাথে একটা মেয়ের পরিচয় হয়। তারপর থেকে লাইব্রেরিতে বসে নোট বানানো, ক্যান্টিনে চা, তারপর রাতে ফোন কল। এভাবেই ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে বদলে যায়। ছেলেটার কথা অনুযায়ী তাদের এই সম্পর্ক প্রায় 1 বছর ঠিকঠাকভাবে চলছিল। দুজনেই এই রিলেশন নিয়ে বেশ সিরিয়াস ছিল, এমনকি মেয়েটার পরিবারের লোকেরাও এই ব্যাপারে জানতো। ছেলেটা বেশ কয়েকবার মেয়েটার বাড়িতেও গিয়েছিল তার বাবা মায়ের সঙ্গে আলাপ করতে। আর মেয়েটার ফ্যামিলিও এই রিলেশনের ব্যাপারে বেশ পজিটিভ ছিল, কারণ ছেলেটা শিক্ষিত, MBA করছে, ইভেন সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। কিন্তু সমস্যা একটা ছিল, পীয়ূষের বাবা, সে এই রিলেশন নিয়ে অতটা খুশি ছিল না। তো সবকিছু মিলিয়ে এদের সম্পর্ক মোটামুটি ঠিকঠাকভাবেই চলছিল। কিন্তু সমস্যা শুরু হয় 2023 সালের জানুয়ারির শেষের দিক থেকে। একদিন হঠাৎ করেই মেয়েটা পীয়ূষের সাথে কথা বলা কমিয়ে দেয়, আর সে দূরে সরে যেতে শুরু করে। প্রায় 15 দিন ঠিক মতো সে পীয়ূষের সাথে কথা বলেনি। আগে যেখানে দিনে 10 বার ফোনে কথা হতো, এখন 2 দিনে একবারও তাদের মধ্যে কথা হচ্ছিল না। পীয়ূষ যখনই ফোন করতো মেয়েটা ফোন ধরতো না। আর এখান থেকে পীয়ূষের মাথায় একটা সন্দেহ ঢোকে যে মেয়েটা হয়তো কারোর সাথে রিলেশনে আছে, সে হয়তো অন্য কারোর সাথে কথা বলছে। সে যখনই মেয়েটার সাথে কথা বলতো সে বারবার এই ব্যাপারে জিজ্ঞাসা করতো যে সে অন্য কোনো ছেলের সাথে রিলেশনে গেছে কিনা। কিন্তু মেয়েটা বলে না, এমন কিছুই না, তার শুধু একটু স্পেস চাই। আর স্পেস শব্দটাই পীয়ূষের মাথায় আগুন লাগিয়ে দিয়েছিল। পীয়ূষ ধীরে ধীরে মেয়েটার প্রতি পজেসিভ হয়ে পড়ে। সে প্রথমে মেয়েটার ফোন হ্যাক করে, তারপর তার মোবাইলের ডাটা ব্যাকআপ করে, কল লিস্ট দেখে, হোয়াটসঅ্যাপ চেক করে। কিন্তু এখানে কোথাও কোনো কিছু সন্দেহজনক ছিল না। মানে মেয়েটা অন্য কারোর সাথে ফোনে কথা বলছিল না। কিন্তু তাও পীয়ূষের মন থেকে এই সন্দেহের বাতিক যায় না, উল্টে তার এই সন্দেহ আরও বেড়ে যায়। সে ভাবে মেয়েটা হয়তো তার সাথে চালাকি করছে। সে তার কল লিস্ট পীয়ূষ দেখে নেওয়ার আগেই ডিলিট করে ফেলছে। ফলে পীয়ূষ এই সন্দেহটাকে প্রমাণ করার জন্য আরও মরিয়া হয়ে ওঠে। এই ঘটনার মধ্যেই 10ই ফেব্রুয়ারি 2022 মেয়েটা একদিন তার বাবার সাথে সকাল 11টার দিকে তাদের কালেক্টর অফিসে যায় আধার কার্ড সংশোধনের জন্য। মেয়েটার বাবা তাকে অফিসের সামনে নামিয়ে দিয়ে নিজের কাজে চলে যায়। আর তখনই পীয়ূষ মেয়েটাকে ফোন করে। সে বলে আজ যে করেই হোক তাকে একবার দেখা করতেই হবে। সে চায় সামনাসামনি কথা বলে
দুজনে এই বিষয়টাকে মিটমাট করে নেবে। মেয়েটা প্রথমে যেতে রাজি হয়নি, কিন্তু সে ভাবে যে ঠিক আছে চলো একবার কথা বলে দুজনে মিলে সব কিছু ঠিকঠাক করে নেওয়া যাবে। ফলে সে রাজি হয়ে যায়। তবে যাওয়ার আগে মেয়েটা তার ছোট বোনকে, যে তাদের এই রিলেশনের ব্যাপারে সব কিছু জানতো, তাকে একটা SMS করে দেয় যে আমি পিয়ুষের সাথে যাচ্ছি, আমার ফিরতে রাত হবে। প্রায় 1:30টার দিকে পিয়ুষ মেয়েটিকে বাইকে করে তাকে দ্বারকাপুরের ভাড়া বাড়িতে নিয়ে যায়, রুম নাম্বার 6। ঘরে ঢোকার পর থেকেই প্রথম 1 ঘন্টা সব কিছু নর্মাল ছিল, তাদের মধ্যে স্বাভাবিকভাবে কথাবার্তা হয়। কিন্তু দুপুর 2:30টা নাগাদ তর্কাতর্কি শুরু হয়। পিয়ুষ মেয়েটাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? মেয়েটা বলে আমার একটু সময় চাই। ব্যাস, এরপরেই পিয়ুষের মাথা গরম হয়ে যায়। তখনই পিয়ুষ সাথে সাথে জিজ্ঞাসা করে তোমার জীবনে কি অন্য কেউ আছে? মেয়েটা এতদিনে আন্দাজ করতে পেরেছিল যে পিয়ুষ কিছু একটা মানসিক সমস্যায় ভুগছে। সে পিয়ুষকে বলে তুমি আগে সুস্থ হও, তারপর আমরা কথা বলবো। কিন্তু এই কথার পর পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। দুপুর 3টে নাগাদ পিয়ুষ মেয়েটিকে জড়িয়ে ধরার চেষ্টা করে, তার সাথে জবরদস্তি করে। এই সময় মেয়েটা পিয়ুষকে ছাড়ানোর চেষ্টা করে। পিয়ুষের আরও সন্দেহ হয় যে সে সত্যিই অন্য কোনো ছেলেকে ভালোবাসে, তাই সে পিয়ুষের থেকে দূরে সরে যেতে চাইছে। পিয়ুষ সাথে সাথে মেয়েটার ওড়না টেনে ধরে আর তার গলায় ফাঁস লাগায়। প্রথমে সে মেয়েটাকে ভয় দেখানোর জন্যই ফাঁসটা লাগিয়েছিল, কিন্তু যত সময় এগোতে থাকে তার মাথায় খুন চেপে বসে, গলার ফাঁস আরও শক্ত হয়। মেয়েটা আপ্রাণ চেষ্টা করে সেই ফাঁস ছাড়ানোর। সে তার হাত পা ছুটতে থাকে, কিন্তু পিয়ুষ থামে না। আর এভাবেই মিনিট 5 পার হয়ে যায়। ধীরে ধীরে মেয়েটার শরীর নিস্তেজ হয়ে আসে। মেয়েটি মারা গেছে সেটা কনফার্ম করার জন্য সে এবার রান্নাঘরে যায়। সেখান থেকে একটা সবজি কাটার ছুরি নিয়ে আসে, আর এবার মেয়েটির উপর সে উঠে বসে। আর সেই ছুরি দিয়ে প্রায় 15 থেকে 20 বার মেয়েটির বুকে আঘাত করতে থাকে। সে এত জোরে জোরে মেয়েটিকে আঘাত করছিল যে ওই ছুরির ফলা বেঁকে গিয়েছিল। বিছানা ততক্ষণে রক্তে ভেসে যায়। ঘড়িতে তখন 3:20 বাজে। পিয়ুষ খুন করার পর চুপচাপ বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ধপ করে মেঝেতে বসে পড়ে। প্রায় 2 ঘন্টা সেই ঘরের মেঝেতেই চুপচাপ বসেছিল। কখনো সে মৃতদেহটার পাশে বসে তার সাথে কথা বলছিল, তাকে বোঝানোর চেষ্টা করছিল যে সে তাকে খুন করতে চায়নি। ইভেন সে এখনও বারবার মেয়েটিকে জিজ্ঞাসা করছিল সে অন্য কারোর সাথে সম্পর্কে আছে কিনা। বিকেল 5টার দিকে পিয়ুষ ঘরের দরজা বন্ধ করে আর বাইরে যায়। সে কাছেই থাকা একটা ওয়াইন শপে গিয়ে বিয়ার কেনে, যার সিসিটিভি ফুটেজও পুলিশ রিকভার করেছে। এখানে দেখতে পাবেন যে পিয়ুষ খুবই স্বাভাবিকভাবে হাঁটাচলা করছে, মানে এমনও নয় যে খুন করার আগে সে নেশা করেছিল। বিয়ার কিনে কিছুক্ষণ পর পিয়ুষ আবার রুমে ঢোকে। সে তার গার্লফ্রেন্ডের ডেড বডির পাশে বসে বিয়ার খায়। আর এরপর যেটা হয় সেটা শুনলে আপনারও আত্মা কেঁপে উঠবে। পিয়ুষ তার মৃত গার্লফ্রেন্ডের সাথেই শারীরিক সম্পর্ক করে, আর তারপর সন্ধ্যে 7টা পর্যন্ত সে ওই ঘরের ভেতরেই ছিল। এরপর তার মাথায় কিছু একটা আসে। সে বাথরুমে যায়, তার হাত মুখ ধোয়, একটা ব্যাগের ভেতরে তার বেশ কিছু জামা কাপড় ভরে, আর বেরোনোর আগে সে নিজের ফোন সুইচ অফ করে দেয়। কিন্তু মেয়েটির ফোন নিজের কাছেই রেখে দেয়। সেই মেয়েটির বোনকে একটা হোয়াটসঅ্যাপ SMS করে যে তোমার বোন আর কোনোদিন ফিরবে না, তুমি তোমার বাবাকে বলে দিও। এরপর রাত 8টা নাগাদ সে কাছেই থাকা একটা রেল লাইনে যায়। বেশ কিছুক্ষণ পিয়ুষ রেল লাইনের উপরেই দাঁড়িয়েছিল। তার উদ্দেশ্য ছিল সেও তার জীবন শেষ করে দেবে, কিন্তু একটু পরেই সে ভয় পায়। রেল লাইন থেকে সে সরে যায়, আর এরপর সে কাছেই থাকা স্টেশনে যায়। স্টেশনে সে যে প্রথম ট্রেনটা পায় তাতেই উঠে পড়ে। এই ট্রেনটা তখন গোয়া যাচ্ছিল, আর পরের দিন সকালে সে মহারাষ্ট্রের পনভেলে ট্রেন থেকে নেমে যায়। স্টেশনের কাছেই সে একটা হোটেল ভাড়া করে। এই হোটেলে সে 3 দিন ছিল। এই 3 দিনই সে মেয়েটার ফোন অন রেখেছিল, আর এটাই পুলিশকে হেল্প করেছিল এই ছেলেটিকে ট্রেস করতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পিয়ুষ তো একটা MBA স্টুডেন্ট, সে কি জানতো না যে এই ফোন দিয়ে তাকে ট্রেস করা যেত? তাহলে কেন সেই মেয়েটির ফোন নিজের কাছে রেখেছিল? আসলে এর কারণ ছিল পিয়ুষের সেই সন্দেহ। সে তখনও ভাবছিল যে হয়তো কোনো না কোনো একবার মেয়েটির কোনো প্রেমিক তাকে ফোন করবে অথবা SMS করবে, আর সেটা করলেই সে নিজেকে প্রমাণ করতে পারবে যে সে ঠিক ছিল। কিন্তু এসবের মধ্যেই পিয়ুষ আরও একটা জঘন্য কাজ করে। সে মেয়েটির ইমেজ খারাপ করার জন্য তাদের রিলেশন থাকাকালীন যে তারা প্রাইভেট মুহূর্তের ভিডিও ছিল, সেরকম প্রায় 11টা ভিডিও এবং ছবি
সেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়, যেখানে সে তার নিজের ফেসটাকে ইমোজি দিয়ে ব্লার করে রেখেছিল। এই ভিডিওগুলো সে কলেজের গ্রুপ, মেয়েটার বাড়ির হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক সব জায়গায় ছড়িয়ে দিয়েছিল, যাতে মেয়েটিকে সে বদনাম করতে পারে। এই 3 দিন সে গুগলে আরও একটা জিনিস সার্চ করে, কিভাবে মৃত্যুর পর আত্মার সাথে কথা বলা যায়। সে গুগলে বিভিন্ন জিনিস সার্চ করতে থাকে, তন্ত্রমন্ত্র, প্ল্যানচেট করার পদ্ধতি, এমনকি সেখানে বেশ কিছু ব্ল্যাক ম্যাজিক করারও চেষ্টা করে। ঘরের ভিতরে ধূপধুনো জ্বালিয়ে অদ্ভুত সব আলপনা এঁকে তন্ত্র সাধনা করে। তার উদ্দেশ্য ছিল মেয়েটির আত্মাকে ডেকে এনে তার সাথে কথা বলা। সে জানত মানুষ মিথ্যে কথা বলে, কিন্তু আত্মারা মিথ্যে কথা বলে না। আর যখন তার গার্লফ্রেন্ড তার সামনে আসবে, সে জিজ্ঞাসা করবে যে সে সত্যিই অন্য কারোর সাথে সম্পর্কে ছিল কিনা। মানে জাস্ট ভাবুন, একটা সাধারণ সন্দেহ একটা মানুষকে কতটা নৃশংস করে দিতে পারে। এদিকে 10ই ফেব্রুয়ারি রাতে মেয়েটির বোনের কাছে যখন ওই মেসেজটা আসে যে তোমার বোন আর কোনোদিন ফিরবে না, মেয়েটির বাড়ির লোক সাথে সাথে পুলিশে একটা নিখোঁজ ডায়েরি করে। মেয়েটির খোঁজ চলছিল, কিন্তু অন্যদিকে ছেলেটি সেই ঘর থেকে 2 দিনের মাথায় প্রচণ্ড দুর্গন্ধ ছড়াতে শুরু করে। আশেপাশের লোকজন ঘরে 2 দিন ধরে তালা বন্ধ দেখতে পায়। এরপর তারা পুলিশ ডাকে। পুলিশ এসে যখন ওই ঘরের তালা খোলে, তারা দেখতে পায় বিছানার উপর পড়ে রয়েছে ওই মেয়েটির নগ্ন মৃতদেহ, এবং 2 দিনে অলরেডি সেই শরীর ডিকম্পোজ হতে শুরু করেছিল। পুলিশ মেয়েটির মৃতদেহকে পোস্টমর্টেমে পাঠায়, আর মেয়েটির বাড়ির লোককেও খবর পাঠানো হয়, আর শুরু হয় ইনভেস্টিগেশন। ওখানেই পুলিশ পিয়ুষের মোবাইল ফোন খুঁজে পায়, কিন্তু তারা লক্ষ্য করে মেয়েটির মোবাইল ফোন ওখানে নেই। আর তখন ওই মেয়েটির ফোন ট্রেস করতেই তারা মহারাষ্ট্রের একটা লোকেশন পায়। সাথে সাথে মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্রে একটা পুলিশের টিম পাঠানো হয়, আর তারা ওখানেই একটা হোটেল থেকে পিয়ুষকে অ্যারেস্ট করে। কিন্তু অ্যারেস্ট করার পর থেকে পুলিশরা এক অদ্ভুত জিনিস লক্ষ্য করে, পিয়ুষ এই খুনের ব্যাপারে একবারের জন্য অস্বীকার করেনি। আর পুলিশ যখন জিজ্ঞাসা করে যে সেদিন ঠিক কি হয়েছিল, সে পুলিশের কাছে একটা সাদা কাগজ চায়, এবং সে হুবহু আমি আপনাদেরকে যা যা বললাম সেই ঘটনাগুলো লিখে দেয়। এরপর পিয়ুষকে আবারও মধ্যপ্রদেশে নিয়ে আসা হয়, এবং তাকে নিয়ে ওই ঘটনাস্থলে পুরো ঘটনা রিক্রিয়েট করানো হয়। আর এই সময়ই বেশ কিছু নিউজ মিডিয়ায় পিয়ুষের কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় তার মুখে বিন্দু মাত্র অনুশোচনা ছিল না। যখন রিপোর্টাররা জিজ্ঞাসা করে যে তুমি কেন নিজের গার্লফ্রেন্ডকে খুন করেছ, সে বলে আরে ছাড়ুন না, যা হয়ে গেছে হয়ে গেছে। এবং সে হাসতে থাকে, মানে দুঃখ, কষ্ট, আফসোস কোনোটাই তার মধ্যে ছিল না। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানেন, সে এখনও বলে যাচ্ছে যে সে মেয়েটিকে খুব ভালোবাসে, এবং মেয়েটি সত্যিই তার সাথে চিট করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যিকারের ভালোবাসা কি সত্যিই গলায় ফাঁস দেয়? না, সত্যিকারের ভালোবাসা রেসপেক্ট দিতে জানে। প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল বাউন্ডারি থাকে, তাকে সেই পার্সোনাল স্পেসটা দেওয়া উচিত। আর সন্দেহ ভীষণই মারাত্মক একটা রোগ। যদি কোনো রিলেশনের মধ্যে একবার সন্দেহ ঢুকে যায়, সেই রিলেশনে ঘুণ ধরতে শুরু করে। তখন সামনের মানুষটার প্রত্যেকটা কাজকেই সন্দেহের চোখে দেখা হয়। আর এই সন্দেহ আসে ইনসিকিউরিটি থেকে। যে সম্পর্কে বিশ্বাস কম, ভালোবাসা কম, সেই সম্পর্কেই এই সন্দেহগুলো বাসা বাঁধে। তাই যে কোনো সম্পর্কে কমিউনিকেশন থাকাটা ভীষণই জরুরি, এবং সামনের মানুষটাকে পার্সোনাল স্পেস দেওয়াও জরুরি। কেমন লাগলো আজকের এই কাহিনী? কমেন্ট সেকশনে আমাকে জানান। আপনারা যদি এরকম আরও ক্রাইম স্টোরি জানতে চান, সেটাও বলবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য এরকম ক্রাইম স্টোরি নিয়ে আরও ভিডিও বানানোর। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন, আপনার সাথে।